আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে যে সাহিত্যিকের জীবনী নিয়ে আলোচনা করব, তিনি বাংলা সাহিত্যের নক্ষত্র, বিশ্বকবি, গুরুদেব, কবিগুরু ইত্যাদি বহু উপাধিতে তিনি ভূষিত এবং বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, উজ্জ্বল নক্ষত্র। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, তার পরিধি, তার সাহিত্য, তার শিক্ষা জীবন, তার চিন্তা চেতনা সবকিছুই, মোট কথা বলতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশাল বিস্তৃত এক জগৎ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বলে শেষ করা যাবে না, তার জীবনের গুণগান কীর্তন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দে 7ই মে, রোজ মঙ্গলবার, 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তিনি বিখ্যাত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এক সম্ভ্রান্ত, এক বনেদি জমিদার বংশের সন্তান তিনি ছিলেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী, এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় 14 জন ভাই বোন ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে অষ্টম পুত্র ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর। দেবেন্দ্রনাথ ঠাকুর একজন দানবীর এবং বিশাল উদার মনের মানুষ ছিলেন এবং উদার চিত্তের একজন জমিদার ছিলেন। খুব সুন্দরভাবে শাসন পরিচালনা, জমিদারি পরিচালনা করতে খুবই দক্ষ এবং পটু ছিলেন রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন শুরু হয় বা হাতেখড়ি একেবারে 1868 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা লেখার যাত্রা শুরু হয় এবং তিনি তারপর কলকাতার সেন্ট ওরিয়েন্টাল নর্মাল স্কুলে তিনি ভর্তি হন, বেঙ্গল একাডেমিতে ভর্তি হন। কিন্তু তাকে লেখাপড়ার জন্য তাকে পাঠশালায় বা বিদ্যাপীঠে পাঠানো হলেও সে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা কখনো গ্রহণ করেনি। রবীন্দ্রনাথের মন ছিল চঞ্চল, কখনোই তিনি এক জায়গায় স্থির হতে পারতেন না এবং তার কখনোই প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি গ্রহণ করলেন না এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষাও কিন্তু শেষ হয়নি। বারবার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়া হলেও রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে খুব অল্প দিন ছিলেন। তার ধরাবাঁধা জীবন বা তার আবদ্ধ জীবন একেবারেই মন বসত না। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় প্রেমিক পুরুষ, তপোবন প্রেমিক। তিনি বিশ্বকবি, তিনি বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথ ঠাকুর 1873 সালে তার পিতার সাথে সর্বপ্রথম হিমালয় যাত্রা করলেন এবং তারপর রবীন্দ্রনাথ ঠাকুর 1880 সালে স্বদেশ প্রত্যাবর্তন করলেন এবং তারপর ইংল্যান্ডে লন্ডনে চলে গেলেন এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী যদি আমি আরেকটু সংক্ষিপ্তভাবে বলি, যে 1881 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি তার বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি তিনি রচনা করা শুরু করলেন। এটি তার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস এবং এই বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছিল 1882 সালে। রচনা 1881, প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1882 সালে। রবীন্দ্রনাথ একাধারে তিনি ছিলেন শিক্ষাবিদ, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, সুরকার, গীতিকার, অভিনেতা, নাট্য প্রযোজক, নাট্য পরিচালক, গ্রন্থনা। তিনি হচ্ছেন একাধারে চিত্রশিল্পী ছিলেন, একাধারে দার্শনিক, একাধারে সমালোচক ছিলেন। তিনি হাজারো সঙ্গীত রচয়িতা তিনি ছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন একদম প্রকৃত পক্ষেই একজন প্রকৃতি প্রেমিক ও মানব প্রেমিক মানুষ ছিলেন। এক উদার ও মাটি ঘেঁষা এক কবি ছিলেন। বাংলা সাহিত্যকে যিনি বিশ্বের দরবারে সুমহান উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন একাই, যিনি যার বিশাল সাম্রাজ্য, যার বিশাল সাহিত্য ভাণ্ডার, যিনি জন্ম না হলে হয়তো বাংলা সাহিত্য এত সমৃদ্ধ হতো না, বাংলা ভাষা এত শক্তিশালী হতো না। বিশ্বের মাঝে বাংলা ভাষা ও সাহিত্য এই দুটি বিষয়কে যিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, খুব সুন্দরভাবে এবং বিশ্বের দরবারে উঁচু আসনে নিয়ে গিয়েছেন, তিনিই হচ্ছেন বাঙালি প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1883 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন যশোরের জমিদার বেনি মাধব রায়চৌধুরীর কন্যা মৃণালিনী দেবীর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অল্প বয়সী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তার স্ত্রী মৃণালিনী দেবী, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর নাম পাল্টে ফেললেন। তার স্ত্রীর নাম মৃণালিনী দেবী এটা পছন্দ হলো না, তিনি নিজস্ব নাম রাখলেন। তার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী, তিনি কিন্তু মৃণাল বলে ডাকতেন, ডাকনাম। তিনি মৃণালিনীকে মৃণাল বলে ফেললেন। এবং মৃণালিনী দেবীর হচ্ছে পূর্ব নাম ছিল ভবতারিণী দেবী। তো ভবতারিণী দেবী থেকে মৃণালিনী নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরই, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই মৃণালিনীকেও তারপরে হচ্ছে আবার মৃণাল বলে নাম দিলেন, সংক্ষিপ্ত বলে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1919 খ্রিস্টাব্দে তিনি জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড এটা প্রত্যাহার করেছিলেন। এবং তার যে রয়েছে তার কন্যা সন্তান, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে তার 5 সন্তান হয়। ভবতারিণী দেবী বা মৃণালিনী দেবীর 5 সন্তান হয়। রবীন্দ্রনাথের প্রথম কন্যা সন্তানের নাম মাধুরীলতা। মাধুরীলতা জন্মগ্রহণ করেছে 1886 সালে। তো মাধুরীলতা তার প্রথম পুত্র সন্তান রথীন্দ্রনাথ ঠাকুর, তার পরবর্তী হচ্ছে রেণুকা দেবী, মীরা দেবী ও শেষ সন্তানের নাম সমীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জমিদারি দেখাশোনা করার জন্য বাংলাদেশে তথা পূর্ববঙ্গ আসতেন যশোর জেলায়, এবং তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া, আসাম ইত্যাদি এলাকায় যে তাদের জমিদারি ছিল, বিশাল জমিদারি, এই জমিদারির দেখাশোনা করার জন্য তিনি কুষ্টিয়া শিলাইদহে আসতেন। পূর্ববঙ্গ তথা বর্তমান যে বাংলাদেশের কুষ্টিয়া, তারপরে হচ্ছে যশোর জেলা, এখানে তিনি আসতেন। যশোর জেলা তার তো শ্বশুর বাড়ি ছিল, সেখানে তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হন। যশোরে জমিদারি দেখাশোনা করার ক্ষেত্রে সেখান থেকে পরিচয়, তারপর বিবাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্য জগৎ, বলে শেষ করা যাবে না তার সাহিত্য জগৎ। তিনি 3,500-এর উপরে গান রচনা করেছেন, শত শত প্রবন্ধ রচনা করেছেন, হাজার হাজার কবিতা রয়েছে, তার 58টি কাব্যগ্রন্থ, তার মোট 14টি উপন্যাস রয়েছে, এবং তার চিঠিপত্র রয়েছে 13টির মতো চিঠি, ভ্রমণ কাহিনী লিখেছেন। তিনি ছোট গল্পের জনক, বাংলা সাহিত্যের ছোট গল্পের সার্থক শিল্পী এবং জনক হচ্ছে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রায় 119টিরও উপর বেশি ছোট গল্প রচনা করেছেন, এবং বাংলা সাহিত্যে যিনি ছোট গল্পকে সার্থক করেছেন, জীবন্ত করে তুলেছেন, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র জীবনের খণ্ডাংশ চিত্রগুলিকে নিয়ে খুব রং বেরং হাসি কান্নার সংমিশ্রণে খুব সুন্দরভাবে মানব জীবনকে চিত্রায়িত করেছেন ছোট গল্পের মধ্য দিয়ে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এর জন্য তিনি ছোট গল্পের একজন দক্ষ পণ্ডিত, একজন ছোট গল্পের জনক বলা হয় তাকে বাংলা সাহিত্যে। রবীন্দ্রনাথ ঠাকুর হাজার হাজার গান তিনি লিখেছেন, নিজেই সুর করেছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে 3 দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তিনি এক হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দ্বিতীয় হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত তিনি রচনা করেন, জয় জয় বন্দে মাতরম, জয় হে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং সর্বশেষ হচ্ছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তিনি রচনা করেছেন। বিশ্বে এই প্রথম যিনি একজন কবি 3টি রাষ্ট্রের 3টি দেশের জাতীয় সঙ্গীত একাধারে তিনি রচনা করে গিয়েছিলেন, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কাব্যগ্রন্থ রয়েছে, জনপ্রিয় কাব্যগ্রন্থ রয়েছে, যেমন তার একটি কাব্যগ্রন্থ রয়েছে সোনার তরী, খনিকা, কল্পনা, বলাকা, পুনশ্চ, সেজুতি, তারপরে হচ্ছে জন্মদিনে, করি ও কোমল ইত্যাদি বহু কাব্যগ্রন্থ তার রয়েছে। তার উপন্যাসের মধ্যে রয়েছে তার প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরিনীর হাট, তারপরে হচ্ছে একাধারে আসলো তার প্রথম উপন্যাস রাজর্ষি ছিল, কিন্তু সেটি প্রকাশিত হয়নি। সেটি প্রকাশিত না হয়ে প্রথম উপন্যাসটি হচ্ছে ধরা হয়, যেটি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে, প্রিন্ট মিডিয়া থেকে, সেটি হচ্ছে বউ ঠাকুরিনীর হাট।
এবং তারপরে একাধারে আসে নৌকাডুবি, যোগাযোগ। বিখ্যাত বাংলা সাহিত্যের উপন্যাস জগতের মধ্যে যোগাযোগ এই উপন্যাসটি অনেক সম্পদ, মহামূল্যবান একটি সম্পদ এই যোগাযোগ। নৌকাডুবি, চোখের বালি, বাংলা সাহিত্যের সবচেয়ে সর্বপ্রথম মনস্তাত্ত্বিক একটি উপন্যাসের নাম হচ্ছে চোখের বালি, যেটি 1903 সালে প্রকাশিত হয়। এই চোখের বালি উপন্যাসে তিনি চমৎকারভাবে বাঙালি মানুষের যে মনস্তাত্ত্বিক, যে মানুষের মনের যে জটিল এবং গভীর সমস্যা লুকায়িত রয়েছে সেগুলোকে তিনি টেনে বের করেছেন সাহিত্য ভঙ্গিমার মধ্য দিয়ে। মানুষের চরিত্র, মানুষের মনের যে সমস্যাগুলো সেগুলোকে তিনি এই চোখের বালি উপন্যাসে বুঝিয়েছেন। চতুষ্কোণ এক চারজন মানুষের মধ্যে যে একটি প্রেমের বা দ্বন্দ্ব অদল বদল চলে, এবং এই উপন্যাসের নামকরণ ছিল কিন্তু বিনোদিনী, তারপরে বিনোদিনীকে বাদ দিয়ে চোখের বালি করা হয়। তো চোখের বালি উপন্যাসের প্রধান যে চরিত্রগুলো সেটা হচ্ছে বিনোদিনী, মহেন্দ্র, বিহারী, আশালতা। অত্যন্ত চমৎকারভাবে তৎকালীন সমাজের সাংসারিক বা পারিবারিক যে সমস্যাগুলো, কলহ, বিবাহিত জীবনের পরেও যে একটি কলহ বা একটি সমস্যা তৈরি হয়, একজন আরেকজনের মননের যে একটি সমস্যা, জটিলতা, মানুষের গভীর যে একটি চারিত্রিক বা একটা মননের যে একটি সমস্যা থাকে, সেগুলো অতি সূক্ষ্মভাবে, সুনিপুণভাবে, বাস্তবভাবে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। মহেন্দ্র এবং বিনোদিনীর মধ্য দিয়ে পুরো উপন্যাসের যে অদল বদল, একটি তুল কালাম একটি পরিস্থিতি, একদম টান টান উত্তেজনা, উৎকর্ষ, এই উপন্যাসে সমস্ত কিছুই বোঝানো হয়েছে, মানুষের সমস্যাগুলি। এই জন্য মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে চোখের বালি উপন্যাস সর্বপ্রথম বাংলা সাহিত্যে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অসংখ্য হাজারের উপর চিত্র শিল্প করেছেন, তিনি অভিনয় করেছেন বিভিন্ন নাটকে। বিসর্জন নাটকে তিনি অভিনয় করেছিলেন, রঘুপতি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। মঞ্চ নাটক করেছেন তিনি অসংখ্য। তিনি কাব্য নাটক রচনা করেছেন। কাব্য নাটকের মধ্যে এই বিসর্জন নাটকটি তার উল্লেখযোগ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় নাটক বিসর্জন। তারপরে হচ্ছে ডাকঘর, রক্তকরবী, আরও অনেক অসংখ্য তিনি কিছু লিখে গিয়েছেন। তার সাহিত্য ভাণ্ডার বিশাল থেকে বিশালতর। তিনি 1913 সালে প্রথম নোবেল পুরস্কার পান, যেটির জন্য এশীয় মহাদেশের মধ্যে প্রথম, সেই কাব্যটি হচ্ছে গীতাঞ্জলি কাব্য, যেটি 1910 সালে রচনা করা হয়, কিন্তু এটি প্রকাশিত হয় 1912 সালে গীতাঞ্জলি কাব্যটি, এবং পুরস্কার পান হচ্ছে নোবেল পুরস্কারে ভূষিত হন 1913 সালে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের মধ্য দিয়ে, তার লেখনী দক্ষতার মধ্য দিয়ে তিনি সমাজ বাস্তবতাকে তুলেছেন। তিনি প্রচণ্ড রকমের প্রকৃতি প্রেমিক ছিলেন। তিনি প্রকৃতির সান্নিধ্যে সবসময় থাকতে পছন্দ করতেন। তিনি গাছ, বৃক্ষ এগুলোকে পছন্দ করতেন সবসময়, প্রকৃতি, বৃক্ষ, বর্ষা ঋতু, এবং তিনি বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন কবিতা লিখেছেন, গান রচনা করেছেন। তো যেমন আজি ঝড়ো ঝড়ো আজি ঝড়ো ঝড়ো বাতাসে বহে, তারপরে হচ্ছে পাগলা হাওয়ার বাদল দিনে, এই যে তার বিখ্যাত বিখ্যাত গান রয়েছে। এবং রবীন্দ্রনাথের যে নাটক রয়েছে, তারপরে হচ্ছে তার ছোট গল্প রয়েছে, সেগুলোর মধ্যে আমরা কিন্তু কি দেখতে পাই, যে প্রকৃতির একটি ছোঁয়া, মানুষের একটি ছোঁয়া। রবীন্দ্রনাথ প্রকৃতি এবং মানুষকে একত্রে মিলিত করতে চেষ্টা করেছেন সবসময়। তিনি এবং নারী প্রেমিক ছিলেন, তিনি নারীদেরকে যথেষ্ট ভালোবাসতেন নারীদেরকে, এবং তিনি নারী প্রেমে মুগ্ধ হয়ে তিনি অজস্র কবিতা লিখেছেন তার যৌবন বয়সে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে মানসী কাব্যগ্রন্থ, যেখানে রবীন্দ্রনাথের তরুণ বেলা বা যৌবনের যে সময়, তার যৌবন কালে যখন পদার্পণ করেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার প্রেম, ভালোবাসা, তার যে একটি আবেগ, মনের যে একটি আবেগ, প্রেমের আবেগ, স্ফুলিঙ্গ, সবকিছুই কিন্তু মানসী কাব্যগ্রন্থের প্রতিটা কবিতায় কিন্তু তিনি প্রকাশ করে গেছেন। মানসী কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে নিষ্ফল কামনা। এই কবিতার মধ্যে তার প্রেমের অনেক জোর প্রকাশ পাওয়া যায়, প্রেমের ভাবটা খুব সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে এই মানসী কাব্যগ্রন্থে। এবং তার আরো কাব্যগ্রন্থ রয়েছে, যে পুনশ্চ, বলাকা, এগুলোতেও কিন্তু তিনি তার প্রেমের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার প্রথম যৌবন জীবনের বা তরুণ জীবনের যে একটি যে মনের একটি আবেগ, মনের খোরাক, চিত্ত চাঞ্চল্য হওয়া, তখনকার বয়স যে শিহরিত এবং আবেগপ্রবণ একটি বয়স, তিনি কিন্তু তার লেখনীর মধ্য দিয়ে প্রেমের রস ভাব কিন্তু বুঝিয়েছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় দরদি ছিলেন, সমাজের কথা লিখতেন, সমাজের বৈষম্য, অবহেলিত মানুষকে নিয়েও তিনি অজস্র কবিতা লিখেছেন।
ছোট গল্প লিখেছেন। তার ছোট গল্পগুলোর মধ্য দিয়ে মানুষের বাস্তব জীবন এবং তার চালচলনের চিত্র কিন্তু বাস্তবভাবে ফুটে উঠেছে। সমাজের চিত্র ফুটে উঠেছে। তার বিখ্যাত ছোট গল্পের মধ্য দিয়ে অপরিচিতা গল্পের বিখ্যাত চরিত্র অনুপম আমরা কল্যাণী দেখতে পাই, যে যৌতুক প্রথার বিরুদ্ধে কিভাবে একজন নারী এবং পুরুষ দাঁড়ায়, নারী এবং পুরুষ কিভাবে প্রতিবাদ করে এবং কিভাবে সমাজে যৌতুক প্রথা কিভাবে ঝেঁকে বসেছিল, সেগুলো কিন্তু অপরিচিতা গল্প, দেনা পাওনা গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বুঝিয়েছেন। তার বিখ্যাত গল্প রয়েছে শাস্তি গল্প, সমাজ বাস্তবতা কি ভয়াবহ এবং সমাজের যে কি করুণ চিত্র এবং তৎকালীন সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষের জীবনটা কিরকম ছিল, কত দুঃখ এবং কত কষ্টের জরাজীর্ণ এক জীবন ছিল, কলহ প্রবণ এক জীবন ছিল, সেগুলো কিন্তু এই গল্পের মধ্যে বোঝানো হয়েছে। মধ্যবর্তিনী, শাস্তি, সমাপ্তি গল্প রয়েছে, কঙ্কাল গল্প রয়েছে, ল্যাবরেটরি, পয়লা নম্বর, এবং তারপরে এক রাত্রি গল্প, অসংখ্য গল্প তিনি লিখে গিয়েছেন, ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর 1900 সালে তার সর্বপ্রথম খনিকা কাব্য প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথের তার স্ত্রী মারা যায় 1902 সালে। তার পিতা মারা যায় 1905 সালে, যখন বঙ্গভঙ্গ চলছিল। তখন একদিক দিয়ে পিতার মৃত্যু, একদিক দিয়ে বঙ্গভঙ্গ চলছিল এবং একটি স্বদেশী আন্দোলনের একটি প্লট এবং একটি অস্থিরতা চলছিল সমাজে, দেশে তৎকালীন সময় ভারতবর্ষে। তো রবীন্দ্রনাথের জীবন সাহিত্য জগৎ যেরকম বিশাল ছিল, ঠিক সেরকমই তার দুঃখ জীবনটা ছিল পূর্ণ ট্র্যাজেডিপূর্ণ, বলতে গেলে একেবারে আগাগোড়াই দুঃখ কষ্টে ভরপুর। তার একের পর এক জীবনে কষ্টের ধাক্কা আসতে শুরু করে এবং সে একের পর এক তার জীবনে বিপর্যয় ঘটতে থাকে। একদিক দিয়ে তার স্ত্রী মারা যায় 1902 সালে, তারপরে পিতা মারা যায় 1905 সালে। এর আগে 1875 সালে তার মা মারা যায়, সারদা দেবী তার মা মারা যায়। তারপরে তার এক এক করে সন্তান মারা যেতে শুরু করলো। তার 1907 সালে তার পুত্র মারা যায়। একের পর এক মৃত্যু ঘটতে থাকে, আপনজনদের মৃত্যু, এবং আপনজনরা কাছ থেকে চলে যাচ্ছে, মৃত্যু হচ্ছে তাদের। এই যে তার একটা কষ্ট, ব্যথা, এই কষ্টের মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন এবং তার সেই কষ্ট এবং বাস্তবতা, সমাজ বাস্তবতার চিত্র, মানুষের জীবন কেমন হতে পারে, তার স্বচক্ষে রবীন্দ্রনাথ নিজে চোখে অবলোকন করেছেন এবং সেগুলোকে তিনি তার সাহিত্যের মধ্য দিয়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কাব্য নাটকের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, সুরের মধ্যে, ছন্দের মধ্যে দিয়ে তিনি কিন্তু প্রকাশ করতে চেষ্টা করেছেন। এই বিষয়গুলোই কিন্তু তিনি তার সাহিত্যে ছড়িয়ে দিয়েছেন। তার দুঃখ কষ্টগুলোকে তিনি একটু হলেও উপশম করতে চেয়েছেন বা দূর করতে চেয়েছেন তার এই সাহিত্যের মধ্য দিয়ে। তিনি পাঠকদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বাস্তবতা, প্রকৃতি চেতনা এবং সৌন্দর্য এবং মানব প্রেম। তিনি কল্যাণের এবং মঙ্গলের সবসময় গান গেয়ে গিয়েছেন। এবং এই যে বাংলা নববর্ষ যে হয়, বাংলা নববর্ষে যে আমরা দেখি যে এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, এই যে গানটি বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, যেই গানটি শুনে পহেলা বৈশাখ বা বাংলা নতুন বছরকে আমরা উদযাপন করি, বরণ করে নিই কবিগুরুর ছন্দ দিয়ে, কবিগুরুর সুর দিয়েই কিন্তু আমরা তার সাহিত্য রচনা দিয়েই কিন্তু নতুন বছরের আগমন এবং জয় জয়কার হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল জীবন এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1936 সালে তিনি ডিলিট ডিগ্রি প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে। এবং রবীন্দ্রনাথের বিশাল এক জীবন, তিনি 80 বছর বেঁচে ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন। শেষ জীবনে তিনি খুবই একনিষ্ঠভাবে তিনি কিছু কিছু কবিতা এবং কাব্যগ্রন্থ লিখেছিলেন এবং তার মৃত্যুর কয়েক মাস আগে তিনি জন্মদিনে কাব্যগ্রন্থটা শেষ করে গিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মৃত্যুবরণ করেন 1941 সালের 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন 80 বছর 3 মাস বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেমন সাহিত্যে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাঙালি ও বাংলা ভাষার প্রাণপুরুষ, তেমনি বিশ্বজগতে তিনি বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা ছিল অনেক কষ্টের, সংগ্রামের এবং বহু চড়াই উতরাই পার হয়ে কবিগুরু কিন্তু রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিল তৎকালীন কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব দিয়েছিল
গিরিবালা সেন, এবং তারপরে হচ্ছে তাকে গুরুদেব বলে মহাত্মা গান্ধী তাকে গুরুদেব উপাধি দিয়েছিল। কবিগুরু হিসেবে তাকে উপাধি দিয়েছিল ক্ষিতিমোহন সেন বলে, তিনি উপাধি দিয়েছিলেন। তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা ভাষায় আজীবন অমর হয়ে থাকবেন। বাঙালি ও বাংলা ভাষায় তিনি সারা জীবন বাঙালির মনে, প্রাণে, অস্তিত্বে, সাহিত্যে, ছন্দে, তালে সবসময় রবীন্দ্রনাথ থাকবেন। রবীন্দ্রনাথ হয়েই তিনি বিশ্বের মাঝে অমর হয়ে থাকবেন। তার লেখনীর মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে, প্রবন্ধের মধ্য দিয়ে তিনি কিন্তু আজও বেঁচে আছেন আমাদের মাঝে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ছিল বর্ণিল, দুঃখময়, একদিক দিয়ে বিশাল বড় একটা জীবন সংগ্রাম। তো এই ছিল আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ নিয়ে মোটামুটি আলোচনা। তার অনেক বড় জীবনী, বিশাল বড়, সেখান থেকে মৌলিক যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।